এক এক করে বেরিয়ে আসবে মাথা। আরো কড়া হয়ে উঠেছে বাংলাদেশ সরকার। বিরোধী পার্টি বিএনপি নেতাদের এবার এক এক করে অ্যারেস্ট। রক্তে রাঙা বাংলাদেশের পথঘাট। পরিস্থিতি সামলাতে ছুটে গেছে সীমান্ত রক্ষীরাও। অস্ত্র নিয়ে টহল দিচ্ছে সেনা। কোন রকম বিদ্রোহ দেখলেই গুলি মেরে ঝাঁঝরা। ফাঁকা হয়ে গেছে কত মায়ের কোল, কত তরুণের গেছে প্রাণ। বক্তব্য রাখতে গিয়ে কেঁদে ফেললেন শেখ হাসিনা। অসহায়ভাবে বললেন, আবারও কতজনের রক্ত ঝরল, যা মোটেও কাম্য ছিল না। যতক্ষণ আছি মানুষের জন্য করে যাব। আমি যে কথা দিয়েছি সেই কথা রেখেছি। যখন বাংলাদেশের সেনার গুলিতে দেশের তরুণদের রক্ত ঝরছিল, তখন গুলি না চালানোর নির্দেশ কেন দিলেন না? সেরকমটা হলে তো এতগুলো মায়ের কোল তো ফাঁকা হতো না। তিনি এখন ভাবছেন এটা হয়তো ঠিক হয়নি। এরকমটাই প্রশ্ন উঠছে বাংলাদেশে আনাচে কানাচে। মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশের এই ঘটনা কোটা বিরোধী আন্দোলনে বিগত বেশ কিছু দিন ধরেই উত্তাল বাংলাদেশ। ঢাকার রাস্তাঘাট এখন জনমানবহীন। রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে সেনার ট্যাঙ্ক। হাতিয়ার নিয়ে টহল দিচ্ছে বাংলাদেশের সেনা। পরিস্থিতি সামাল দিতে সশস্ত্র হাজার হাজার সেনা রাস্তায়। জারি হয়েছে কারফিউ। আকাশে টহল দিচ্ছে হেলিকপ্টার। রিজার্ভেশন বিরোধী আন্দোলনের জন্য শুধু ঢাকা থেকেই অ্যারেস্ট হয়েছে 500 জনেরও বেশি। বিদ্রোহের চাপে সিদ্ধান্তেও হয়েছে বদল। রবিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট কোটা নিয়ে দিয়েছে বড়সড় রায়। কি বলছেন এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাশয়া, চলুন শুনেনি সরাসরি। তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ, আমরা এবার শিফট হচ্ছি শর্টের দিকেও, আরো ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করার জন্য। সেই জন্য আমাদের নতুন চ্যানেলটিও সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দিন। চ্যানেলের লিংক কমেন্টে দেওয়া রইল। তাদের আয় বৃদ্ধি, তাদের চলাচল সুন্দর, তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে, সবগুলি তারা ভেঙে দিয়েছে। তাহলে ক্ষতিটা কার? নিশ্চয়ই জনগণের। এখানে তো জনগণকেই রুখে দাঁড়াতে হবে। এই সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে। কারণ এরা তো কোনোদিনই কোনো দেশে তো ভালো কিছু করতে পারেনি। বাবা মা ভাই বোন সবাইকে মারার পরেও আমি ফিরে এসেছি কেন? ওই গরিব দুঃখী মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। আর আমরা স্বাধীনতা এনেছি, সেই স্বাধীনতা তো বিফল হতে পারবে না। অন্তত আমার দেশের মানুষ মাথা উঁচু করে বিশ্বে চলবে। আমি সবসময় সেটাই চেয়েছি এবং আমি যে কথা দিয়েছি সে কথা আমি রেখেছি। আমি তা করতে পেরেছি। আজকে কেউ পুরো ঘরে বাস করে না। অন্তত এটুকু বলতে পারি যে যতক্ষণ আছি সেই মানুষের যাতে কষ্ট না হয় এ ব্যাপারে আমার যা করণীয় আমি করে যাব। তাতে যে কে গালি দিল আর কে সুনাম করলো ওটা নিয়ে চিন্তা করি না। আমি এটাই চিন্তা করি যে আমার দেশের মানুষ ভালো থাকুক এবং সুস্থ থাকুক, সেটা আমি চাই। আবারও বললাম যে আবার কতগুলি রক্ত ঝরলো, যেটা কখনো আমার কাম্য ছিল না। বোঝাই যাচ্ছে বক্তব্য রাখার সময় ওনার চোখে জল, গলা ভার। অবশ্য গুলি চালানোর নির্দেশ তিনি দিয়েছিলেন। ওনার এক মন্ত্রী বলেছিলেন ছাত্রদের ড্রাগ দেওয়া হচ্ছে। ওনার আরো একটা মূল্যবান বক্তব্য আমরা শুনবো। সত্যি কথা বলতে কি, আমাদের কতগুলি নিয়ম আছে। একটা জিনিস কিনতে গেলে টেন্ডার দাও, তারপরে সরকারি টাকা, ওইগুলি করতে গেলে পরে তো রুগী বাঁচানো যেত না। তখন আমাকে কতগুলি সিদ্ধান্ত নিতে হয়েছে তখন, যেটা অসমস্ত দরকার নাই। আমার এখন সিরিঞ্জ কিনতে হবে। এখন যদি আমি টেন্ডার দিয়ে আমার যাই, তাহলে ভ্যাকসিন দেবো কবে? আমি সোজা প্লেন পাঠিয়ে দিয়েছি, কোথায় পাওয়া যায়? ছোট সিরিঞ্জ লাগবে, পাওয়া যায় না, বড়টা দাম বেশি। আমি হোক দাম বেশি, আমার এক্ষুনি দরকার, কাজে আমাকে আনতে হবে। আমি 3 দিনের মধ্যে আমি প্লেন পাঠালাম, যা পেলাম কিনে নিয়ে 4 দিনের মধ্যে 5 দিনের মধ্যে আমি নিয়ে আসলাম। এখন যদি ওটার উপরে দুর্নীতি ধরতে চান ধরতে পারেন, কিন্তু তখন আমার কাছে ছিল মানুষ বাঁচানোটাই হচ্ছে ফরজ। মানুষকে আমি কীভাবে বাঁচাবো? আমার ভ্যাকসিন কিনতে হবে, ভ্যাকসিন বুকিং দিতে হবে। সরকারিভাবে করতে গেলে দীর্ঘ সময়। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির কোষাধ্যক্ষ এম রাশিদুজ্জামান মিল্লাত, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, জাতীয় দলের চেয়ারম্যান আহসানুল হুদা এবং দপ্তরে সংযুক্ত বিএনপির তারিকুল ইসলাম, 3 জনকে আজ নিম্ন আদালতে হাজির করে রিমান্ডে নেওয়া হয়। লোক চলে আসা, এরা ঢাকা ঠিক বাইরের পেরিফেরিতে থেকে
ওই এক এক জায়গা থেকে যারা যেদিক থেকে আসছে, এবং সমস্ত বাংলাদেশ থেকে এই শিবির, জামাত এরা কিন্তু ঢুকে আসছে, সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল, কারণ যতগুলি ঘটনা ঘটছে এরাও কিন্তু সম্পৃক্ত। তখনও কোনো লাশ পড়ে নাই, কিন্তু স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য এসে গেল যে 2টি লাশ পড়েছে। তাহলে কি শস্যের মধ্যেই রয়েছে ভূত? বিদ্রোহটা যে আর ছাত্রদের মধ্যেই সীমিত নেই, সেটা বিভিন্ন পয়েন্ট থেকেই ক্লিয়ার হয়ে যাচ্ছে। ছাত্রদের মুখে শোনা গেছে ভারত বিরোধী স্লোগান। কারা দিচ্ছে তাহলে এর পেছনে মদত? এমনটা কি তাহলে বলা যেতে পারে যে এটা ছাত্র বিদ্রোহের আড়ালে সরকার ফেলার চক্রান্ত, এক প্রকার ভারত বিরোধী আন্দোলন? কারণ বাংলাদেশের বর্তমান সরকার ভারত সমর্থক, কিন্তু আমরা দেখেছি বিরোধী পার্টি বিএনপির মদতে বাংলাদেশের বুকে হওয়া বয়কট ইন্ডিয়া মুভমেন্ট সবে তো এখন শুরু। কান টানলে ঠিকই বেরিয়ে আসবে মাথা। সক্রিয় বাংলাদেশ সরকার, এখন আরো কত অ্যারেস্ট হয় সেটাই দেখার। তা আপনার কি মনে হচ্ছে এই বিষয়ে? কমেন্টে অবশ্যই জানান। নজর রাখছি আমরা বাংলাদেশে।